এই জন্ম আমার দিল ধন্য করে, সুবাসিত চন্দনে এ মাটির বন্ধনে, শাপলা ফুলের হাসি, বুঝাতে পারবো না বাংলাকে আমি কতখানি ভালোবাসি। প্রিয় নতুন দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীবৃন্দ, দেশের প্রতি ভালোবাসা রেখে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে আমি মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স, সিনিয়র শিক্ষক, আহমেদ বাউল একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই পূর্ববর্তী ক্লাস অর্থাৎ নবম শ্রেণীতে তোমরা শিখেছ যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে সংগঠিত লেনদেনগুলোকে আমরা প্রথমে তারিখের ক্রমানুযায়ী সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ হিসাবের প্রাথমিক বই জাবেদা লিপিবদ্ধ করি। তারপর জাবেদাভুক্ত হিসাবের প্রতিটি হিসাবকে, লেনদেনের প্রতিটি হিসাবকে আমরা পৃথক পৃথক শিরোনামে শ্রেণীবিন্যস্ত করে খতিয়ানে ট্রান্সফার করি। খতিয়ান থেকে প্রতিটি হিসাবের যে ব্যালেন্স বা উদ্বৃত্ত নিয়ে আমরা যে খসড়া তালিকা প্রস্তুত করি হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য, সেটি হচ্ছে রেওয়ামিল। এই রেওয়ামিল এবং রেওয়ামিলের নিচে কিছু সমন্বয় দেওয়া থাকবে। সংশ্লিষ্ট হিসাব খাতের সাথে এই সমন্বয়গুলো সমন্বয় করে আমরা বছরের একটি নির্দিষ্ট সময়ে অর্থাৎ বছরান্তে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যে বিবরণী প্রস্তুত করে সেটাই হচ্ছে আর্থিক বিবরণী। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আর্থিক বিবরণী, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আর্থিক বিবরণী আমি বলেছি যে একটি নির্দিষ্ট সময়ান্তে বা বছরান্তে বলেছি। একটি নির্দিষ্ট সময় বলতে কি বোঝানো হয়েছে, অর্থাৎ এক বছরের হিসাব আমরা এটা ক্লোজিং করি। কোনো ব্যবসা প্রতিষ্ঠান জানুয়ারি টু ডিসেম্বর মাসে, কোনো ব্যবসা প্রতিষ্ঠান জুন থেকে মে পর্যন্ত, অর্থাৎ যেটাকে আমরা বলি জুন টু জুন আর্থিক ইয়ার। তাহলে এক বছর শেষে কোনো ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসায়ের আর্থিক অবস্থা জানার জন্য বা আর্থিক ফলাফল নির্ণয় করার জন্য যে বিবরণী প্রস্তুত করে সেটাই আর্থিক বিবরণী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন প্রশ্ন আসতে পারে যে এই বিবরণী কেন আমরা প্রস্তুত করি। দুইটি কারণে এই বিবরণীটা আমরা প্রস্তুত করে থাকি। একটি বিষয় হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময় শেষে বা বছরান্তে ব্যবসায়ে কত লাভ বা কত ক্ষতি হয়। তাহলে এক নাম্বার হচ্ছে লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য, আরেকটি হচ্ছে বছর শেষে একটা ব্যবসায়ের সম্পদ বা দায় দেনার পরিমাণ, জানার জন্য। এখন লাভ বা ক্ষতি আমরা কেন নির্ণয় করি? তাহলে আমি কি বললাম যে আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্যে বা আর্থিক বিবরণীর সাথে দুইটি বিষয় জড়িত থাকে। একটি হচ্ছে লাভ বা ক্ষতি নির্ণয়, আরেকটি হচ্ছে সম্পদ বা দায় দেনার পরিমাণ নির্ণয়। এখন একটি নির্দিষ্ট সময় শেষে এই দুইটি কাজ কেন করতে হবে, এমন প্রশ্ন তোমাদের থাকতে পারে। এই দুইটি কাজ করার কারণ হচ্ছে, আমরা যদি একটা প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময় পর লাভ বা ক্ষতি না জানি অথবা কারবারের সামগ্রিক পরিস্থিতি না জানি, তাহলে ব্যবসায়ের ভবিষ্যতে আমরা নতুন সিদ্ধান্ত বা নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারব। আমি শুধু ব্যবসা করেই গেলাম, কিন্তু আমার ব্যবসায় লাভ হলো নাকি লস হলো কিছু আমি জানার চেষ্টা করলাম না, জানলাম না। তাহলে আমার ব্যবসায়ের গতি প্রকৃতি আমি কিভাবে নির্ধারণ করব? কিন্তু আমরা যদি হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী আমরা ওই যে তোমাদেরকে যে হিসাব বিজ্ঞানের ধাপগুলো বললাম, এই ধাপ শেষে যদি চূড়ান্ত পর্যায়ে এসে আমরা যদি আর্থিক বিবরণ করি, ব্যবসায়ের লাভ বা ক্ষতি নির্ণয় করি, তাহলে কী হয় দেখো, আমরা যদি ব্যবসায়ের লাভ বা ক্ষতি নির্ণয় করি, তাহলে আমার যদি ব্যবসায় লাভ হয়, মনে করো আমার এই বছর ব্যবসায় 50,000 টাকা লাভ হয়েছে, তাহলে একজন ব্যবসা হিসেবে
আমি চিন্তা করতে পারবো যে আমি ব্যবসা করার সময় কোন কোন জায়গায় যখন আমি এই বিষয়টা অ্যানালাইসিস করব, বিশ্লেষণ করব, আমি সহজেই বুঝতে পারবো যে আর কি করলে 50,000 টাকা 1 লক্ষ টাকা লাভ করা যেতে পারে। আমার ভিতরে একটা ইন্সপিরেশন বা প্রেরণা কাজ করবে যে 50,000 টাকা, তাহলে আগামী বছর আমি কিভাবে আরও বেশি লাভ করব, সেই অ্যানালাইসিস বা সেই বিশ্লেষণটা আমার ভিতর চলে আসবে। আবার কারবারের দায় দেনা বা কারবারের সম্পদ পরিমাণ জানার মাধ্যমে আমরা কারবারের টোটাল একটা আর্থিক চিত্র আমরা এর মাধ্যমে আমরা পেয়ে যাব, এবং যেটার মাধ্যমে ব্যবসায়ের ভবিষ্যৎ কিভাবে নির্ধারিত হবে সেটা বিচার বিশ্লেষণ করে আমরা সেটা নির্ধারণ করতে পারব। যদি আমরা লাভ ক্ষতি বা এই সম্পদ বা দায় দেনার পরিমাণ নির্ণয় না করি, তাহলে কিন্তু আমরা একটা ব্যবসায়ের ভবিষ্যৎ পরিকল্পনা বা ব্যবসায়ের গতি প্রকৃতি অথবা কারবারের আর্থিক ফলাফল আমরা জানতে পারব। বুঝতে পেরেছ? তাহলে সেই জন্যই একটি নির্দিষ্ট সময় শেষে একজন ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি জানার জন্য বিবরণী প্রস্তুত করে থাকে, পাশাপাশি সম্পদ বা দায় দেনার পরিমাণ জানার জন্য একটি বিবরণী প্রস্তুত করে থাকে। মনে রাখবে, লাভ বা ক্ষতি নির্ণয় করার জন্য যে বিবরণী প্রস্তুত করে সেটাকে বলা হয় বিশদ আয় বিবরণী। মনে থাকবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাভ বা ক্ষতি নির্ণয় করার জন্য আমরা যে বিবরণী প্রস্তুত করি বা একজন ব্যবসায়ী প্রস্তুত করে সেটাকে বলা হয় বিশদ আয় বিবরণী, যেটাকে আমরা ইংরেজিতে বলি স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম। স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম। আর ব্যবসায়ের সম্পদ বা দায় দেনার পরিমাণ জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় সেটাকে বলা হয় স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী যেটাকে আমরা বলি স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। তাহলে একটা নির্দিষ্ট সময় শেষে লাভ ক্ষতি নির্ণয় করার জন্য আমরা কি বিবরণী প্রস্তুত করি? স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম, যেটার বাংলা হচ্ছে বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী। আর ব্যবসায়ের সম্পদ বা দায় দেনার পরিমাণ জানার জন্য আমরা যে বিবরণী প্রস্তুত করি সেটাকে বলা হয় স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী। বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী, এই দুটাকে একসাথে বলা হয় আর্থিক বিবরণী। ক্লিয়ার? যদি তোমাদেরকে কেউ প্রশ্ন করে আর্থিক বিবরণী কি, তখন তোমরা বলবে আর্থিক বিবরণী হচ্ছে বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীকে একত্রিতভাবে বলা হয় আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী কেন করা হয় বলেছি? 1 নম্বর হচ্ছে একটি নির্দিষ্ট সময় শেষে বা বছরান্তে কারবারের মোট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করার জন্যে, আর আরেকটি কারণ হচ্ছে কারবারের সম্পদ বা দায় দেনার পরিমাণ নিরূপণ করার জন্যে, যেটাকে আমরা বলেছি যে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। ক্লিয়ার? এই আর্থিক বিবরণীর 5টি ধাপ রয়েছে। কি বলেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আর্থিক বিবরণীর আবার 5টি ধাপ রয়েছে। এর মধ্যে 2টি ধাপ আমরা বলেছি। একটি হচ্ছে বলছি স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম, বিশদ আয় বিবরণী। আরেকটি বললাম, একটা হলো বিশদ আয় বিবরণী, আরেকটা বললাম যে আর্থিক অবস্থার বিবরণী, আরেকটি হচ্ছে তোমাদের কারবারের মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণী, যেটাকে বলা হয় স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি।
মালিকানা সত্ত্ব বিবরণী। 3 নম্বরে হচ্ছে একটু আগে যে বললাম সম্পদ এবং দায় দেনার পরিমাণ নির্ণয় করার জন্য, সেটাকে বলা হয় আর্থিক অবস্থা বিবরণী। তোমরা কিন্তু প্রয়োজনীয় নোটগুলো করে নিবা, তোমাদের খাতা কলম সামনে রাখো। আর্থিক অবস্থার বিবরণী, যেটাকে আমরা বলছি স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। 4 নম্বরে হচ্ছে নগদ প্রবাহ, যেটাকে বলা হয় স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ। আর 5 নম্বরে যেটা হয় সেটা হলো আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত, আমরা আগে বাংলাটা লিখি, আর্থিক অবস্থা বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট ও গুরুত্বপূর্ণ হিসাবে নীতিমালা, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি নোট comprising a summary of significant accounting policies and other explanatory information. ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জানলাম যে আর্থিক বিবরণীর 5টি ধাপ রয়েছে। একটি হলো বিশদ আয় বিবরণী, একটি হলো মালিকানা সত্ত্ব বিবরণী, আরেকটি বলেছি আর্থিক অবস্থার বিবরণী, আরেকটি বলেছি নগদ প্রবাহ, এবং সর্বশেষ বলেছি যে আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট এবং গুরুত্বপূর্ণ হিসাবের নীতিমালা। এই 5টি ধাপে আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা মাধ্যমিক শ্রেণীতে অধ্যয়নরত, তোমাদের কিন্তু এই 5টি ধাপ লাগবে না। তোমাদের প্রথম 3টি ধাপ বিশদ আয় বিবরণী এবং মালিকানা সত্ত্ব বিবরণী, এরপরে আর্থিক অবস্থার বিবরণী। প্রথম এই তিনটা বিবরণীর মাধ্যমে তোমাদের আমরা আর্থিক বিবরণী শিখাবো। মনে রাখবে, আমাদের পরীক্ষায় এই আর্থিক বিবরণী থেকে আবশ্যিক 1 এবং 2 নম্বর প্রশ্ন প্রত্যেক চূড়ান্ত পরীক্ষায়, অর্থাৎ এসএসসি পরীক্ষা বলো, আমরা যে আভ্যন্তরীণ পরীক্ষাগুলো নিই 10ম শ্রেণীতে, সেখানে আমাদের 1 এবং 2 নম্বর প্রশ্ন থাকে ক বিভাগে আবশ্যিক। আর এই ক বিভাগ আবশ্যিক প্রশ্ন হয় এই আর্থিক বিবরণী থেকে। এই জন্যেই আর্থিক বিবরণী আমরা একদিনে শেষ করব না। আর্থিক বিবরণীর উপরে আমি মনে করি মিনিমাম 5টি ক্লাস নিলে তোমরা এই বিষয়টি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে, এবং আর্থিক বিবরণীতে যে 20 মার্কস, এই 20 মার্কস সবাই পাবে। কেন 5টা ক্লাস লাগবে? আমি বিশদ আয় বিবরণী তোমাদেরকে 2টি ক্লাস নেব, তারপরে আমি তোমাদের মালিকানা সত্ত্বের উপর 1টি ক্লাস নেব, আর্থিক অবস্থার বিবরণীর উপরে 2টি ক্লাস নেব। তাহলে এই 5টি ক্লাস যদি আমরা আর্থিক বিবরণীর উপর করাতে পারি, আমি মনে করি 10ম শ্রেণীর প্রশ্ন 1 এবং 2 আর্থিক বিবরণী, যেটাকে আগে পূর্ব নাম ছিল, আমরা বলতাম ফাইনাল অ্যাকাউন্টস, এই ফাইনাল অ্যাকাউন্টস করতে
তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তো আমরা আজকে বিশদ আয় বিবরণী, যেহেতু এটি আজকে আমাদের প্রথম ক্লাস আর্থিক বিবরণীর উপরে, সেজন্য আজকে আমি তোমাদেরকে বিশদ আয় বিবরণীর মোট লাভ নির্ণয় পর্যন্ত আমি শিখাবো। এখন তোমরা যাদের সামনে খাতা কলম রয়েছে, আমরা শিখাবো আজকে বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী আমরা আজকে পুরাটা শিখাবো না, এই জন্য আমি প্যাকেটে লিখে রাখলাম আংশিক। আজকে আমি তোমাদেরকে আংশিক ছক দিচ্ছি। আংশিক শিখাবো, কোন পর্যন্ত শিখাবো বলছি, কিভাবে আমরা মোট লাভ, যেটাকে বলা হয় গ্রস প্রফিট, মোট লাভ পর্যন্ত আজকে আমি তোমাদেরকে শিখাবো। এবং আমি একটা ছক দেব, ছক দিয়ে আমরা প্র্যাকটিক্যাল অঙ্কে যাব, আমরা অঙ্কে গিয়ে সেটি প্রয়োগ করব, তখনই আমরা বুঝতে পারবো আমরা এটা কতটুকু শিখতে পারলাম। তাহলে এই জন্য আমি লিখেছি বিশদ আয় বিবরণী, তোমার এটা হচ্ছে আংশিক, অর্থাৎ আজকে আমরা মোট লাভ পর্যন্ত শিখবো, পরবর্তী ক্লাসে আমরা নিট লাভ বা ক্ষতি পর্যন্ত শিখব। বিশদ আয় বিবরণী, এরপরে আমরা লিখব ঢের সালে, তোমার প্রশ্নে যেই সালের অঙ্কের কথা বলবে সেই সাল লিখবো, তবে অবশ্যই ক্লোজিং ডে। ক্লোজিং ডে আমি কোন কোন তারিখ বলেছি, হয় 31শে ডিসেম্বর অথবা 30শে জুন। আর্থিক বছর যদি জানুয়ারি টু ডিসেম্বর হয় তাহলে এখানে হবে 31শে ডিসেম্বর, তোমার প্রশ্ন দেখবে। আর যদি সেখানে লেখা থাকে 30শে জুন তারিখে, তাহলে সেখানে আমরা লিখবো 30শে জুন। এই জন্য আমি এটা গ্যাপ রাখলাম, ড্যাশ সালে ড্যাশ তারিখে। আর এটা আমরা কখন করি, বছর শেষে, এই জন্য আমাদের লিখতে হবে সমাপ্ত বছরে, সমাপ্ত বছরে। অনেকে জন্য লেখে, জন্য লিখলে ইচ্ছা, শুধু সমাপ্ত বছরে লিখলেও হবে। এখন তোমরা ঘরটা আঁকো, আমরা মোট লাভ বা বিশদ আয় বিবরণীর ছক আমরা কিভাবে আঁকবো খেয়াল করো। আমরা প্রথম ঘরটার নাম দিব বিবরণ, যেটাকে আমরা ইংরেজিতে বলি পার্টিকুলার্স। এরপরে আমাদের 3টি টাকার ঘর থাকবে। কেন থাকবে এটা তোমরা প্রয়োগের সময় বুঝে যাবা। আমাদের টাকার ঘর থাকবে মোট 3টি। বিশদ আয় বিবরণীতে মোট লাভ নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথমেই শুরু করতে হবে বিক্রয় দিয়ে, কারণ একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান আয় হচ্ছে তোমার উৎপাদিত পণ্যের বিক্রয় খাত থেকে, আর সেবাধর্মী হলে সেবা বিক্রয় থেকে। এজন্য শুরুই হবে বিক্রয় দিয়ে। তাহলে বিক্রয় যাবে আমাদের, আমি যে চিহ্নগুলো দিচ্ছি এগুলো টাকা আর কি, অর্থাৎ এখানে অঙ্ক করার সময় টাকা আসবে। বিক্রয়, বিক্রয় থেকে আমরা বাদ দেব বাদ ফেরত। তোমরা এগুলো লিখে নাও, তারপর আমরা এই সবটা তুমি পারলেই দেখবে তুমি ইজিলি অঙ্কে যাই অ্যাপ্লাই করবে। আজকে আমি তোমাদেরকে একটা অঙ্ক করাবো, বাদ ফেরত। তাহলে এখান থেকে ফেরত বাদ দিবে, এরপরে বাদ, যদি বাট্টা থাকে বিক্রয় বাট্টা, বাট্টা বিক্রয় মানে বিক্রয় বাট্টা যদি থাকে সেটা আমরা বাদ দিব। বাদ দিয়ে যেই টাকাটি হবে সেটা আমরা এই তৃতীয় বার আমরা লিখব। তাহলে এটা বিক্রয় থেকে বিক্রয় ফেরত এবং বিক্রয় বাট্টা বাদ দিলে যে অ্যামাউন্টটা হবে সেটার নাম হবে নিট বিক্রয়। নিট শব্দের বাংলা হচ্ছে প্রকৃত, অর্থাৎ প্রকৃত বিক্রয় কত। তাহলে নিট বিক্রয় হচ্ছে এত টাকা। এখন নিট বিক্রয় থেকে আমরা যখন, তোমরা ছোটবেলায় বা ঐকিক নিয়মের অঙ্ক করেছ, আমরা লাভ কিভাবে করব, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান সমান লাভ। অর্থাৎ একটা পণ্য আমি কত টাকা বিক্রি করলাম আর সেই পণ্যটা আমি কত টাকা কিনেছি সেটা বাদ দিলে কি বেরোতো, লাভ বেরোতো। তো এখানে একটু ব্যতিক্রম, যেহেতু এটা একটা ট্রেডিং কোম্পানি, এক মালিকানা কোম্পানি, এখানে বিক্রয়ের সাথে বা ক্রয়ের সাথে অন্যান্য ফাংশন থাকে। এবং আমি আগে বলেছি যে রেওয়ামিলের নিচে কিছু সমন্বয় থাকবে, সেগুলো সমন্বয় করতে হবে সংশ্লিষ্ট খাতের সাথে। সেজন্যে আমরা এই বিক্রয় থেকে আবার সেই বিষয়গুলো কিভাবে আমরা হিসাবভুক্ত করব তোমরা দেখো। এই বিক্রয় থেকে আমাকে বাদ দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে দেখো বাদ বিক্রিত পণ্যের, আমি মুখে বলছি বিক্রিত পণ্যের ব্যয়।
তোমাদের বোর্ডে হয়তো দেখা যাচ্ছে না, সেজন্য আমি আবার উপরে নিয়ে লিখছি। এটুকু তো সবাই লিখেছো। বিক্রয়, বিক্রয় থেকে ফেরত বাদ, বিক্রয় ফেরত থেকে বাট্টা, বিক্রয় বাট্টা বাদ যাবে, বাদ দিলে যে টাকাটা হবে সেটা হবে নিট বিক্রয়। এখন এই নিট বিক্রয় থেকে আমরা কি করব? নিট বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেব। এখন বিক্রিত পণ্যের ব্যয় কি দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে নিট বিক্রয় থেকে আমরা বাদ দেব বাদ বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কি কি পড়ে তুমি দেখো। প্রথমে লিখতে হবে প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ হচ্ছে বছরের শুরুতে ব্যবসায় যে স্টকটা থাকে, মজুদ থাকে, সেটাকে বলা হয় প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদটা আমরা লিখব সরাসরি দ্বিতীয় ঘরে। এরপরে এই প্রারম্ভিক মজুদের সাথে আমরা যোগ করব নিট ক্রয়। তাহলে বিক্রয় যেরকম হয়েছে নিট ক্রয় বের করতে হলে ওই ধাপগুলো আমাদের অতিক্রম করতে হবে। তাহলে প্রথমে লিখতে হবে ক্রয় কত, এই ঘরে লিখতে হবে প্রথম ঘরে। তারপরে ক্রয় থেকে বাদ যদি ফেরত থাকে, যদি ক্রয় ফেরত থাকে তাহলে আমরা সেটা ক্রয় থেকে বাদ দিব, সেটা আমরা ক্রয় থেকে বাদ দিব। বাদ দেওয়ার পরে যে টাকাটা হবে সেখান থেকে আমরা বাট্টা, তাহলে আমরা বাট্টা বাদ দেব। বাট্টা বাদ দিলে যেটা হবে সেই টাকাটাই হচ্ছে আমার নিট ক্রয়, সেই টাকাটাই হচ্ছে আমার নিট ক্রয়। ওকে, এখন যেহেতু দেখা যাচ্ছে না, আমি আবার উপরে লিখছি। তাহলে আমরা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেব। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে কি কি জড়িত? প্রারম্ভিক মজুদ, নিট ক্রয়, এরপরে আরো কিছু আইটেম আছে সেটা আমি দেখাচ্ছি। সেগুলো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ না, এই জন্য আমি মুছে দিয়ে আবার উপরে লিখতেছি। সেগুলো হচ্ছে তোমার আন্তঃপরিবহন, অর্থাৎ অন্যান্য পরোক্ষ খরচ, প্রত্যক্ষ খরচ সমূহ, আন্তঃপরিবহন। তারপরে তোমার থাকতে পারে মজুরি, মজুরি। তারপরে তোমার থাকতে পারে আমদানি শুল্ক, ইত্যাদি। প্রারম্ভিক মজুদের সাথে এই বিষয়গুলো যোগ করে যে টাকাটা হবে সেখান থেকে আমরা সমাপনী মজুদ পণ্য বা সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য বাদ দিয়ে টাকাটা আমরা লিখব এই থার্ড ঘরে। এই টাকাটাই, অ্যামাউন্টটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। সুতরাং বিক্রিত পণ্যের ব্যয়। এখন ওই যে মনে আছে তোমাদের শুরুতে নিট বিক্রয় বের করছিলাম, তাহলে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে যে টাকাটা হবে সেটাই হচ্ছে কারবারের মোট লাভ। মোট লাভ যেটাকে আমরা বলি গ্রস প্রফিট। ওকে, তাহলে মোট লাভ বলতে আমরা কি বুঝি? মোট লাভ বলতে আমরা বুঝি নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় এবং অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো যোগ করে প্রারম্ভিক মজুদের সাথে নিট ক্রয় যোগ করে তার থেকে সমাপনী মজুদ পণ্য বিয়োগ করে তারপরে অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো যোগ করে যে অ্যামাউন্টটা হবে সেটি নিট বিক্রয় থেকে আমরা বাদ দিলে যে অ্যামাউন্টটা হবে সেটাই মোট মুনাফা। ক্লিয়ার? তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার তোমরা যদি চার্টটা খাতায় তুলে থাকো, এখন আমরা প্র্যাকটিক্যালি একটা অঙ্ক করলে আমাদের এই ছকটা কতটুকু কার্যকর সেটা আমরা বুঝতে পারবো এবং আজকে
আলোচনার শুরুতেই আমি বলেছি যে আমাদের মাধ্যমিক লেভেলে চূড়ান্ত হিসাব বা বর্তমান যেটাকে বলা হয় আর্থিক বিবরণী ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এই ফিনান্সিয়াল স্টেটমেন্টের 5টি ধাপ রয়েছে। সেই 5টি ধাপের মধ্যে আমরা মাধ্যমিক লেভেলে শিখব 3টি ধাপ। সেই 3টি ধাপ কী কী বলেছি? প্রথম বলেছি যে বিশদ আয় বিবরণী, যেটাকে বলা হয় স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম। সেকেন্ডটাকে আমি বলেছি যে মালিকানা সত্ত্ব বা স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। থার্ড আমি বলেছিলাম যে আর্থিক অবস্থার বিবরণী বা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। এই 3টি ধাপের মধ্যে আজকে আমরা আলোচনা করতেছি বিশদ আয় বিবরণী। এবং বিশদ আয় বিবরণীর উপর বলেছি আমি 2টি ক্লাস করব। আজকে প্রথম ক্লাসে বিশদ আয় বিবরণী আমি তোমাদেরকে যে একটি ছক দিলাম, সেই ছকটি হচ্ছে মোট লাভ বা ক্ষতি নির্ণয়। মোট লাভ বা ক্ষতি নির্ণয় আমি শিখিয়েছি, একটা ছক দিয়েছি। সেই ছক অনুযায়ী তোমরা নিশ্চয় খাতায় লিখেছ। এখন আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে সে বিষয়ে একটি অঙ্ক আমি তৈরি করে এনেছি আমার নিজের থেকে। পূর্ণতা ট্রেডিংয়ের একটি রেওয়া মিল এখানে দেওয়া আছে, তোমরা দেখো এখানে কতগুলো আইটেম দেওয়া আছে। দেখো মজুদ পণ্য 1/1/2019, অর্থাৎ এই রেওয়া মিলটি হচ্ছে 2019 সালে প্রস্তুতকৃত এবং 1 তারিখে মানে কি, তাহলে বছর আমরা বলছি ব্যবসা প্রতিষ্ঠানে বছরের শুরুর তারিখে যে পণ্যটা মজুদ থাকে সেটি হচ্ছে আমাদের প্রারম্ভিক মজুদ পণ্য। তাহলে এখানে আমরা বলতে পারি যে প্রারম্ভিক মজুদ পণ্য 30,000 টাকা। এরপর এখানে দেওয়া আছে সেকেন্ড আইটেম ক্রয় ও বিক্রয়। তাহলে ক্রয় যেহেতু আগে দেওয়া আছে এটা হবে 2,55,000 ক্রয়, 2,62,000 বিক্রয়। এরপরে মজুরি, এরপরে বেতন, শুল্ক, এইভাবে কতগুলো আইটেম এখানে রেওয়া মিলের মধ্যে আমাদের দেওয়া রয়েছে। পাশাপাশি নিচে লক্ষ্য করো সমন্বয় সমূহ। আমি বলছি রেওয়া মিলের নিচে কি থাকবে? কিছু সমন্বয় অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি থাকবে, সেগুলোকে সংশ্লিষ্ট খাতের সাথে আমাদের অ্যাডজাস্টমেন্ট বা সমন্বয় করতে হবে। এখানে সমন্বয় কি আছে দেখো, 1 নম্বর অবিকৃত পণ্যের মূল্য 15,000 টাকা। তাহলে অবিকৃত পণ্য বলতে আমরা কি বুঝি? অর্থাৎ বছর শেষে একটা ব্যবসা প্রতিষ্ঠানে যে পণ্যটা বিক্রয় হয়নি, যে পণ্যটি এখনও বিক্রয় হয়নি বছরের শেষ দিন পর্যন্ত, তাহলে সেটাই অবিকৃত পণ্য বা সেটাই সমাপনী মজুদ। ধরো আমি আমার দোকানে বছরের শুরুতেই 10 বস্তা চাউল উঠিয়েছি, সারা বছর চাউল কিনেছি বিক্রি করেছি, আমি একজন চাউলের ব্যবসায়ী। বছরের যে দিন আমি হিসাব করতেছি 31 ডিসেম্বর তারিখে, পরিশেষে দেখা গেল যে ওই তারিখে আমার 2 বস্তা চাউল এখনো অবিকৃত। তাহলে এই 2 বস্তা চাউলকে আমি কি করব? এই 2 বস্তা চাউলকে আমি বলবো এটা হচ্ছে আমার সমাপনী মজুদ, অর্থাৎ এই 2 বস্তা চাউল এখনো বিক্রয় হয় না। এই জন্য এখানে সমাপনী মজুদ না বলে এখানে একটা ট্যাগ দিল আর কি তোমাদেরকে, যে অবিকৃত পণ্যের মূল্য। তাহলে অবিকৃত পণ্যের মূল্য বলতে আমরা বুঝবো সমাপনী মজুদ পণ্যের মূল্য হচ্ছে 15,000 টাকা। এরপরে দেখো অপরিশোধিত মজুরি। অপরিশোধিত মজুরি বলতে আমরা কি বুঝি? মজুরের যে মজুরিটা এখনো পরিশোধ করা হয়নি, অর্থাৎ বকেয়া মজুরি, এটাকে আমরা বলতে পারি মজুরি বকেয়া রয়েছে 2,000 টাকা। প্রকৃত দেনাদারের উপর 5.5% কুরিন ধার্য করতে হবে। 5,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হবে। আচ্ছা, 5,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করলে কি হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? যদি এটা প্র্যাকটিক্যাল ক্লাস হইতো তাহলে আমি দেখাতাম, তারপরে তোমাদের অবগতির জন্য বলছি। ধরো আমি একজন শার্টের ব্যবসায়ী, আমার নিউ মার্কেটে একটি জামা কাপড়ের দোকান রয়েছে। আমার সেই দোকান থেকে আমি 2টি শার্ট একজন ফকিরকে দিয়ে দিলাম। তাহলে লক্ষ্য করো আমার দোকানে যতগুলো শার্ট ছিল তার মধ্যে থেকে 2টি শার্ট কমে গেছে। অর্থাৎ আমি যেই কয়টি শার্ট কিনেছিলাম দোকানে বিক্রি করার জন্য, যতগুলো শার্ট ক্রয় করেছিলাম তার থেকে 2টি শার্ট আমি বিনামূল্যে ফকিরকে দিয়ে দিয়েছি। তাহলে 2টি শার্ট আমার কমে গেছে। তাহলে আমার কি হবে? আমার মোট শার্টের মূল্য থেকে 2টি শার্টের মূল্য বিয়োগ দিতে হবে, অর্থাৎ ক্রয় কমে গেছে। তাহলে এই যে 5,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ, অর্থাৎ এর অর্থ হচ্ছে আমার কি ক্রয় 5,000 টাকার পণ্য, তাহলে ক্রয় থেকে এই 5,000 টাকা আমাকে বাদ দিতে হবে। তাহলে আসো আমরা মোট মুনাফা, এখানে কতগুলো প্রশ্ন আমি তৈরি করে এনেছি। পূর্ণতা ট্রেডিংয়ে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়। আমি তোমাদেরকে শখে নিট ক্রয়ের পরিমাণ কিভাবে নির্ণয় করে দেখিয়েছি। কিভাবে দেখিয়েছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আমি দেখিয়েছি ক্রয় থেকে ফেরত বাদ দিতে হবে, ক্রয় বারটা বাদ দিতে হবে। সুতরাং আমরা এখানে ইজিলি আমরা এটাকে উই ক্যান প্রোভাইড। লক্ষ্য করো আমাদের যদি পরীক্ষায় এই কোশ্চেনটা আসে
যে পূর্ণতা ট্রেডিংয়ের উপরোক্ত তথ্যের ভিত্তিতে পূর্ণতা ট্রেডিংয়ের নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, তখন আমি লিখবো এখানে লিখবো পূর্ণ একটা উত্তর পূর্ণতা ট্রেডিংয়ের নিট ক্রয়, এটাই আমাকে নির্ণয় করতে হবে, নিট ক্রয় নির্ণয়। তাইলে আমরা কিভাবে ঘরটা কিভাবে শিখিয়েছি যে বিবরণ, যেহেতু এখানে শুধু নিট ক্রয় বলছে, তাহলে আমরা ক্রয় করতে কয়টা ঘর লাগে? দুইটা ঘর লাগবে, আমার টাকার ঘর লাগবে দুইটি। তাহলে এখানে হলো বিবরণ, এখানে টাকা, এখানে টাকা। তাহলে আমার নিট ক্রয় নির্ণয় করতে হলে প্রথমে লিখতে হবে ক্রয়। তাহলে ক্রয় কত টাকা তোমরা খেয়াল করো, এই যে ক্রয় হলো 2,55,000, 2,55,000। তাহলে ক্রয় থেকে কি যাবে? বাদ ক্রয় ফেরত আছে, দেখো এই যে ফেরত, ফেরত ক্রয় যদি ডেবিট হয় তাহলে ক্রয় ফেরত কত হবে? ক্রেডিটটা 6,000, তাহলে ফেরত, ফেরত হলো 6,000। 2,55,000 থেকে 6,000 গেলে বাট্টা আছে কি? ভাড়া ফেরত করে দেনা পাওনা ইজারা সব বাট্টা নাই। তাহলে তোমার এখানে হলো 15 থেকে 6 গেলে 4, হাতে হলো 1, 4, তাহলে 2,44,000 টাকা। যেহেতু আর কোনো আইটেম নাই, তাহলে ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিলে যেটা হবে সেটাই হবে নিট ক্রয়। তাহলে সুতরাং নিট ক্রয় হচ্ছে 2,44,000 টাকা। এই আমরা পরীক্ষা হলে এইটুকু করে দিলে আমাদের প্রশ্নের উত্তর হয়ে যাবে। যদি আমাদের বলে নিট ক্রয় নির্ণয় করে, এইটুকু করে দিলে আমরা 2 নম্বর পেয়ে যাব। এরপরে আমাদের খ নম্বর প্রশ্নে আমি তোমাদের জন্য তৈরি করেছি পূর্ণতা ট্রেডিংয়ের নিট বিক্রয়। তাহলে আমরা যেহেতু ক্রয় শিখেছি, তাহলে আমরা বিক্রয়টা অনুরূপভাবে করব। বিক্রয় একই, বিক্রয় বাদ ফেরত বাদ বিক্রয় বাট্টা। এখানে আমরা লক্ষ্য করেছি যে আইটেমগুলো দিয়েছি এখানে বাট্টা নাই, সুতরাং বিক্রয় থেকে এই বিক্রয় 2,62,000 টাকা, সেখান থেকে বিক্রয় ফেরত, ফেরত আছে 5,000 টাকা। এই 2,62,000 টাকা থেকে 5,000 টাকা বিয়োগ করলে যেটা হবে সেটাই হচ্ছে ক্ষয়ের উত্তর। কি তোমরা বুঝতে পেরেছো? তাহলে সেটাই হবে নিট বিক্রয়। তাহলে নিট বিক্রয় কত হবে আমি আর ঘর আঁকলাম না, তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে 2,62,000, সেখান থেকে আমাদের বিয়োগ দিতে হবে 5,000। তাহলে 0 0 0 12 থেকে 7, হাতে 1, 7 থেকে 1 থেকে 5, 2,57,000 টাকা। 2,57,000 টাকা হবে আমাদের নিট বিক্রয়। এবার আসো গ প্রশ্নটা, আমরা যে ছক তোমাদেরকে দিয়েছি দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা প্রায় পরীক্ষায় কিন্তু ক নম্বরে থাকে। উপযুক্ত তথ্যের ভিত্তিতে ক নম্বর প্রশ্ন, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করি আমরা। শিক্ষার্থীবৃন্দ, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে আমরা কয়টা টাকার ঘর বলেছিলাম? যে 3টা টাকার ঘর রাখতে হবে। 3টা টাকার ঘর আঁকতে হবে, আরেকটা টাকার ঘর বাড়বে। তাহলে এখানে হলো বিবরণ, আর এখানে পূর্ণতা ট্রেডিংয়ের নিট বিক্রয়ের জায়গায় আমরা লিখব বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সূত্রে আমরা কি শিখিয়েছি? আমরা শিখিয়েছি প্রথমে বিক্রিত পণ্যের ব্যয় করতে কি কি লাগবে বলেছিলাম। প্রথমে লাগবে প্রারম্ভিক মজুদ। প্রথমে কি লাগবে? প্রারম্ভিক মজুদ। লক্ষ্য করো এখানে প্রারম্ভিক মজুদ কত দেওয়া আছে। এই যে আমি বলেছি গণনার সময় 1/1/2019, অর্থাৎ 19 সালে জানুয়ারি 1 তারিখে সেটি প্রারম্ভিক মজুদ 30,000 টাকা। এটি সরাসরি দ্বিতীয় ঘরে চলে যাবে। প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদের সাথে আমাদের কি করতে হবে? নিট ক্রয় যোগ করতে হবে। নিট ক্রয় কত হয়েছে খেয়াল আছে? 2,44,000 টাকা। অর্থাৎ এই যে নিট ক্রয়ের পরিমাণ আমরা নেব ক থেকে প্রাপ্ত নিট ক্রয়, এটার সাথে আমরা যোগ করব নিট ক্রয়। ওকে, এটা কই থেকে পাইলাম আমরা? ক উত্তর থেকে প্রাপ্ত, ক থেকে প্রাপ্ত কত পাইলাম? 2,44,000 টাকা। নিট ক্রয় যোগ করার পরে 2,44,000 30 কত হলো? 40, 50, 60, 70,
74,000, 2,74,000 টাকা। এখন এখানে আর অন্য কিছু আছে কিনা? এই যে আছে অন্যান্য প্রত্যক্ষ খরচ, মজুরি। তাহলে মজুরি কত? মজুরি হলো 15,000। মজুরি 15,000। মজুরির সাথে দেখো সমন্বয় আছে, এখানে বলা আছে অপরিশোধিত মজুরি, তার মানে বকেয়া। বকেয়া হলে কি করতে হয়? যোগ করতে হয়। যোগ বকেয়া মজুরি 2,000। তাহলে এই দুইটা যোগ করে এখানে লিখে দিতে হবে 17,000। ওকে, আর কিছু আছে? মজুরি, বেতন, মজুরি, কর্মচারী, আর কিছু নেই। কেমন? তাহলে আর কিছু নাই। সুতরাং আমরা এই 17,000, তাহলে এই দুইটা যোগ করে যেই টাকাটা হবে সেখান থেকে আমরা সমাপনী মজুদ পণ্য বিয়োগ করব। তাহলে 2,70,000 সাথে সাথে 11 1 হাতে দিল 1 2 সাথে 2 9 2,91,000। এখন এখান থেকে বিয়োগ সমাপনী মজুদ। সমাপনী মজুদ কত? সমাপনী মজুদ হচ্ছে, আমরা বললাম যে অবিকৃত পণ্যের মূল্য 15,000, এখান থেকে আমরা 15,000 টাকা বাদ দিই। বাদ দিলে কত হয়? 15,000 টাকা বাদ দিয়ে 2,91,000 থেকে 15,000 টাকা বাদ দিলে 0 0 11 থেকে 5 গেলে 6 আসলে 2 9 থেকে 2 গেলে 7 2,76,000। 2,76,000 টাকা। তাহলে এটাই হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়। এটাই হলো বিকৃত পণ্যের ব্যয়। ক্লিয়ার? তাহলে বিকৃত পণ্যের ব্যয় আমরা কিভাবে নির্ণয় করব? বিকৃত পণ্যের ব্যয় প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ অন্যান্য প্রত্যক্ষ খরচ। অন্যান্য প্রত্যক্ষ খরচ বলতে আমরা বুঝিয়েছি মজুরি, আন্তঃপরিবহন, জাহাজ ভাড়া, আমদানি শুল্ক ইত্যাদি। এগুলো যোগ করে যে টাকাটা হবে সেখান থেকে আমরা সমাপনী মজুত পণ্য বিয়োগ করব। বিকৃত পণ্যের ব্যয়, এই যদি আমি বিকৃত পণ্যের ব্যয় বের করে ফেলতে পারি, তাহলে আমার ঘ নম্বর প্রশ্ন হচ্ছে পূর্ণতা ট্রেডিংয়ের মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। তাহলে পূর্ণতা ট্রেডিংয়ের মোট মুনাফা বা ক্ষতি কীভাবে বের করবো তোমরাই বলো। এখন নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে যেই টাকাটা হবে সেটাই হচ্ছে, তো আমরা তো নিট বিক্রয় পাইছি 2,57,000 আর বিক্রিত পণ্যের ব্যয় কত পেলাম? 2,77,000। তাহলে দেখা গেল কি আয়ের থেকে ব্যয় বেশি। বিক্রয় মূল্যের চাইতে তোমার বিক্রয় হয়েছে 2,57,000 আর আমার বিক্রিত পণ্যের ব্যয় বের হলো 2,74,000। তো সুতরাং আমরা বলতে পারি যে এখানে মোট মুনাফা হবে, এখানে হবে মোট ক্ষতি। তাহলে তোমরা গ নাম্বার প্রশ্ন পূর্ণতা ট্রেডিংয়ের মোট মুনাফা বা ক্ষতি নির্ণয়, এটা তোমার বাড়ির কাজ রইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আর্থিক বিবরণীর মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় শিখেছি এবং বাড়ির কাজ দিয়েছি। এই তথ্যের আলোকে মোট মুনাফা ক্ষতি তোমরা বাড়ি থেকে নির্ণয় করে আনবে। চলমান মহাসংকট, বৈশ্বিক করোনার এই মহামারীতে আশা করি সকলেই বাসায় আছো, ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবার জন্য শুভকামনা। সবাই আমার জন্য দোয়া করবে। খোদা হাফেজ।